जय समान मंत्र समीति समानी समानय मनः सहोचित्त वस्तु समान मंत्र समीति समानी समानय मानः सहोचित्त वस्तु। একটা কথাই ছিল, একটা বিষয়, সেটা হচ্ছে খুশিদির সঙ্গে গুরুদেবের যে সম্পর্ক, সেটা যে কি অত্যন্ত গভীর, সেটা আমরা কল্পনাও করতে পারি না। সমবেতভাবে বিভিন্ন মাতৃসংঘের কাছে আবেদন করা হয়েছে যে তারা উপস্থিত থাকলে তাদের সামনে মাতৃসংঘের সারা বছরব্যাপী যে কার্যাবলী আছে সেগুলো সুষ্ঠুভাবে যাতে হয় এবং গুরুদেব মায়েদের কাছে কি ইচ্ছা প্রকাশ করেছেন, তিনি কেমন মাতৃজাতি দেখতে চেয়েছেন, সেই প্রত্যেকটি ব্যাপারে কিছু কিছু করে আলোচনা। আমি কিন্তু বক্তা নই আর জ্ঞানী নেই, সাধারণ মানুষ, সাধারণ কথা বলছি। গুরুদেব কথা বলছি, যেমন বলছি গুরুদেব মায়ের, গুরুদেবের শিবরঙ্গ দরদি, সঙ্গ দরদি, গুরুদেব দিনের দরদি, গুরুদেব মাতৃ দরদি। মায়েদের কীভাবে সে পয়সা আনবেন, পয়সা আনবেন, কী করে তার সাধন বাধন করাবেন, তার লক্ষ্য ছিল। কোনো আমি দেখি না কোনো প্রতিষ্ঠায়িকা আছেন, কিন্তু আমাদের শিবসৈনিক গুরুদেব ব্যবস্থা রাখেন, মায়েরা ঘরে ঘরে করে থাকে, তো তাদের সাধন ভজন হয় না, সেই জন্য সেই মাতৃসঙ্গের ব্যবস্থাটা করতেন। কেমন? আচ্ছা, মাতৃসঙ্গে যে আমরা আসি, এই যে প্রধান আমরা কেউ না, কিন্তু প্রধান গুরুদেব আমরা তার করোনা ছিল। তিনি যেমন আমাদের আদেশ করবেন, আমাদের সেইভাবে চলতে পারি। আমরা কেউ প্রধান নাই, আমরা কেউ প্রধান নাই, আমরা প্রধানের কোনো লেজ নাই, প্রধানের কোনো ভাতা নাই, প্রধান গুরুদেব তার আশীর্বাদ। বলছি, গুরুদেব সবসময় চাইতেন যে মায়েদের একটা প্রতিষ্ঠান করত, মায়েরা সংঘবদ্ধভাবে। এই আশ্রমে আসার পরেও যখন নাকি প্রথম গুরুদেব ঢুকলে নাকি সেই আপনার অক্ষয় তৃতীয় দিনে, সেই বছরেই পয়লা ফাল্গুন ডাকলেন। পয়লা ফাল্গুন মাতৃসংঘটা কীরকম আমাদের বললেন, বিকালবেলা তোমরা আসবে দুটোর মধ্যে। আমরা আসলাম আশ্রমে। আসার পরে গুরুদেব ওই বারিন্দায় বসলেন, বসে থেকে আমাদের বই করো ভবসাগর প্রার্থনা করো। ভবসাগর প্রার্থনা করলাম, তারপর আমাদের সবাইকে নিয়ে এখানে আসলেন মাঠে। তখন তো নাট মন্দির ছিল না, শিব মন্দির ছিল না। আসার পরে গুরুদেব বললেন, মায়েদের দ্বারা কি কাজ হয় সেটা দেখাইছে নাকি, মায়েরা কি কাজ করতে পারেন। মায়েদের ভীষণ স্নেহ করতেন তিনি। তখন এই আশ্রমের সারা গণ্ডিতে খোলা ছিল একদম। মাঠে নদী নিয়ে আসেন, আমরা দাঁড়ালাম সবাই, বললেন, শোনো মা, তোমাদের এখানে ডাকছি, এই দেখো প্রেসের পিছনটা খোলা, প্রেস হয় নাই তখন, এই দেখো এই জিনিসটা উঠলা, মায়েরাই পারে এটা ঢাকতে, এই কথা বলছেন। আর সামনে যে দেখেন এই মন্দির, সামনের মন্দিরের মধ্যে ছোট ছোট মূর্তি আছে, তাও মায়েদের যে করাইছি, কেমন মায়েরা করে দিতে। তো সে বলছেন, একটা কাগজ
আর তখন তো ডট পেন ছিল না, পেন কলম ছিল। আমার দুটো পেন্সিল দিলেন আর প্রথম সাদা কাগজ দিলেন, দিয়ে বললেন তুমি প্রতিশ্রুতি লেখো কে কি দেবে, একবারে দেবে কি বারে বারে দেবে, এই কথা বলে দিলেন। সেটা লেখা কি আশ্চর্য, একজন মা বিধবা, খুব মরা কাকা মরা, খুব দুঃস্থ, একটা টাকা নিয়ে আসলে এনে বলছেন আমাকে শুধু এই টাকাটা বাবাকে দেবেন। মানে খুব লজ্জিত, একটা টাকা এত লোকের মধ্যে দেবে, টাকাটাও তেল মাখা, একটা নোটটা। আমি বলে আপনি চলেন, আপনি নিয়ে যাবেন বুঝে গেছে, আসবেন দোকানে নিয়ে আসুন। বুঝে গেছে যে নিয়ে আসুন, বলছি বুঝে এই মা এই টাকাটা দেবে, খুব লজ্জা পাইতেছে এক টাকার জন্য। বুঝলো কি বলো, আসো আসো, তোমার আসো 2000 জীবনের মা দাও দাও, এটা 1 টাকা না, এটা আমার 1 লক্ষ টাকা বলে মাথায় দিলেন। এইটা শুরু হলো কিন্তু টাকাটা। তারপরে যাই হোক করে সেই বছরে গেল, এইবার পিছনে যাওয়ার হয়ে গেল। দ্বিতীয় বছরে আবার ডাকলেন, দ্বিতীয় বছরে ডাকলেন, এরকম 2টার সময় আসলাম, সবাই প্রার্থনা করলাম। সেদিন গুরুদেব বর্দাকে ডেকে নিয়ে আসলেন, বলে বিনোদ চলো এই মাসের মধ্যে নিয়ে আসলেন। বর্দাকে নিয়ে এসে বলছে এবার তুমি বলো, আগে পরে গুরুদেব বলছিলেন, এবার বর্দাকে দিয়ে বলেন। বর্দা বলেন এই দেখেন আপনারা তো এই দিকটা থাকছেন, এই দিকটা উতলা পড়িয়ে আছে, গরু গাছ গাছটা লাগাইতে পারি না, গরু গাছ মুড়িয়ে খায়, এটা আপনারা থাকতে পারেন না। সে বছর সেই দেওয়ার হয়ে গেল। তার পরবর্তী থেকে আমাদের পয়লা ফাল্গুন শুরু হইল না, ওই এসে মন্দির বসলো, না বুঝলি এগুলো ছোটো ঘরে বসে তো আমাদের হবে না, তারপরে দ্বারার সামনে বসে হবে। এই যে জায়গাটা দেখেন, এই জায়গাটার মধ্যে বুঝবে চটের বেড়া, চটের ছানি, চটের পাতা, আসুন এই ব্যবস্থা করলেন। সব মায়ের আসছে, আমি দেখি কি করেন, ওই মন্দির মধ্যে ঢুকে না ঘরের মধ্যে লাঠি নিয়ে, তখন জায়গাটা উঁচে গেছে তো মাটি উঠি সব, মায়েদের বসতে কষ্ট হবে, লাঠি দিয়ে এইগুলি ভাবছি মাটি আপনার বিষয় নিয়েছিলাম। তো যাই হোক এইটা পয়লা ফাল্গুন আনন্দ হয়েছে ঠিকই। এরপর বিভিন্ন কাজ এগুলো মাতৃসঙ্গের জন্য চেষ্টা করেন। এইখানে মাতৃসঙ্গ হলে তখন আমাদের মাতৃসঙ্গ শুরু হয়ে গেল আর কি। মাতৃসঙ্গ উনি প্রথম এই কলিকাতাতে মাতৃসঙ্গ টালিগঞ্জ মাতৃসঙ্গ, টালিগঞ্জের দিয়ে শুরু করে তারপরে বছর বছর আস্তে আস্তে করে ভাগ ভাগ করলেন, কারণ এক জায়গায় সব হওয়া সম্ভব না। আর নাটক এই যে রাধাখিটা এই আমাদের ভাগবত, এই তখন যখন এই মাতৃসঙ্গ বিভিন্ন জায়গায় হয় নাই, ওইখানে তখন আমাদের রবিবার ওই বিকালে বসতেন। আমাদের কিছু কিছু মায়েরা আসতেন, গজেন্দি নিপেন্দি বরাদিরা সব আসতেন, ওখানে বসতেন। তখন আমাদের সুবিধা, তখন ভাতৃসঙ্গ হয় নাই, মাতৃসঙ্গ আগে মনে রাখবেন, মাতৃসঙ্গের সৃষ্টি আগে। তখন সে বিহারার সুবিধা, সূর্যমুখীদা আর বড়ালদা এরা আসতেন এখানে। সুবিধা বলতেন আমরাও ভাতৃসঙ্গ করবো, আমরাও ভাতসঙ্গ করবো, তো ভাতসঙ্গ হয়ে গেছে সেটা। তখন থেকে আমাদের সঙ্গ গুরুদেবের ইচ্ছা, বিভিন্ন জায়গায় যখন মাতৃসঙ্গ হইল, পয়লা ফাল্গুনে ভাগ করে দিলে যে এক জায়গায় একসঙ্গে মাতৃসঙ্গ হইতে পারে না, বিভিন্ন পার্ট পার্ট করে বিভিন্ন অংশে, এই যেমন শিয়ালদা, বরানগর, পাইপার, এরকম সব আস্তে আস্তে করে ভাগ করে দিলে এরকম মাতৃসঙ্গ হবে। এই মাতৃসঙ্গ হইতেই গুরুদেব ওই ভজন ঘরে বসে বললেন যে দেখো কয়েকজন মাকে ডাকতে পারো। আমাকে বললেন মাতৃসঙ্গে কয়েকজন মাকে ডাকতে পারলো কেন না, তিনি একজন মাতৃসঙ্গে প্রতিষ্ঠান তৈরি করে মায়ের বিভিন্ন মায়েদের ডাকা হইল, কিন্তু দেখা গেল যে কোনো মায়েদের সেই সারাটা পাওয়া গেল না। কাদের ডাকছিলেন? যাদের কোনো পিছনে কোনো টান নাই, আর্থিক সচ্ছলতা আছে, কাজ করতে পারে সেরকম হবে, কিন্তু মায়েদের কোনো পাওয়া যায় নাই। আসছিলেন সবারই, তার কাজ চাকরি করতে হবে, তার মাকে খাওয়াতে হবে। ছিলেন কালিদি, তার মা অন্ধ, চোখে দেখেন না, তিনি ঘর ছেড়ে আসতে পারেন না। আর এরকম আছে অরুণাদি, সবাই এরকম অনেকে আছে, কিন্তু কেউ রাজি হলেন না। তিনি চাইলেন সেরকম মায়েদের যারা ঘর ছেড়ে আসতে পারবে, স্বাভাবিক কাজ করতে পারবে, আর্থিক তাদের অর্থ তারা চালাতে পারবে। প্রথম তাদের অর্থ তাদের চালাতে হবে, পরে অসুবিধা হবে না।
এইভাবে প্রথম আরম্ভ করলেন। আচ্ছা, তারপরে দেখেন গুরুদেবের কি কারবার। গুরুদেব এই মাতৃসঙ্গ তো করলেন, মাতৃসঙ্গের মধ্যে মাতৃসঙ্গ করলেন, মাতৃসঙ্গ করে বললেন, শোনো মায়েরা, আমি কেন মাতৃসঙ্গ করলাম? মায়েদের সাধন ভজন হয় না, মায়েরা সাধন ভজন করতে পারে না। তারা ঘরে রান্নাঘরে পড়ে থাকে, ওই পরিজনের খাবার পরিবেশন করে, খাওয়া ধরেছে ছেলে মেয়ে কাঁচা ধরে, আর পরে রান্না খাওয়ার পর যদি থাকে খায় না, খায় না। মায়েদের এই ভাবে সাধন ভজন হয় না। আমি সেই জন্যই মাতৃসঙ্গ তৈরি করেছি। মাতৃসঙ্গের মধ্যে মায়ের সঙ্গে আজকে যে আমরা সঙ্গে যাই, গুরুদেবের করুণায় ঘর থেকে বেরিয়ে আসি, বাইরে কিছু বলে না। আগে তো ঘর থেকে বেরোতে পারতো না। কিন্তু একটা বিষয় আমাদের খুব দুঃখের বিষয়, সেটা হলো এই গুরুদেব যে আশা করে আমাদের মাতৃসঙ্গ সৃষ্টি করলেন, তাতে আমরা সে আনন্দ করতে পারছি না। বিভিন্ন মাতৃসঙ্গের মধ্যে যে অসুবিধা অশান্তি সৃষ্টি হচ্ছে, আমরা গুরুদেবের কাছে ক্ষমা চাইছি, আমরা আমাদের কাছেও আমরা ক্ষমা চাইছি, যাতে করে আমাদের এটা না থাকে। সকলের সঙ্গে আমাদের সকলের একটা মিলমিশ থাকে, আনন্দ থাকে। আমরা অনেক সময় ভাবি আমি প্রধানা, আমি যা দিতে পারবো তা না, কিন্তু প্রধানের নিয়ম আছে সবাইকে জোগাড় করে তার সঙ্গে আলোচনা করে একটা কাজ করবে, হুট করে কিছু করতে পারে না। আর প্রধানা বললে কেটা নয়, এটা যেমন বাড়িতে মা বাবা থাকেন, গার্জিয়ান ছেলে মেয়েদের দেখাশোনা করে, আমরা ওরকমই সঙ্গে যাই। বড়রা থাকে, তারা আমাদের যেভাবে ভালোভাবে চলে, সেভাবে চলতে পারি, আমরা কাজকর্ম সে করতে পারি, সেই চেষ্টা। আমাদের হিংসা স্বার্থ বুঝাবুঝি এই করে সঙ্গে যাই না। দেখবেন বিভিন্ন যে আমাদের আশীর্বাদ বেরোয় না, তার মধ্যে প্রায় লেখা আছে, তোমরা যখন ধর্মসভায় হয় মন স্থির করে যাবে, মাতৃর সঙ্গে তোমরা আনন্দ কিছু করবে না, মাতৃসঙ্গ করবে, মাতৃসঙ্গ করবে কেন কি করে করবে না? তোমরা যেদিন মাতৃসঙ্গ হবে সেদিন তোমরা কোনো মত মন্দিরে তোমরা মাতৃসঙ্গ করবে না, কারণ কি সেটা সীমাবদ্ধ থাকবে। তাই আমি ঘরে ঘরে গিয়ে আশীর্বাদ করতে পারবো না। যার যার ঘরে ১০ বছর জন্য একবার তারা সঙ্গ হয়, আর ছেলে মেয়েকে শিক্ষা দেবে। তোমরা যদি মাতৃসঙ্গ রাখবে, সেদিন ঘুমাই মতো যে চাইনি ধর্মবর্ষ পরিষ্কার করবে, আমি সময় মতো গিয়ে আশীর্বাদ করে আসবো। ধনী দরিদ্র বিদ্যামুখ সকলের হয়ে যাবে। এই কথাটা আমাদের বিশেষভাবে মনে রাখা দরকার। বিশেষ প্রধানদের কাছে আমি আরো বিশেষ করে নিবেদন করছি, তারা যেন এই আরম্ভময় কাজটা করেন। কারণ আমাদের ভাবতে হবে, আমরা সবাই কিন্তু সচ্ছল না, বেশিরভাগ লোকই আমরা দুষ্ট দিনান্তে খাওয়াও পাই না, অথচ মাতৃসঙ্গ রাখতে পারি না। গুরুদেব বলছেন মাতৃসঙ্গ সকলের ঘরে যাবে, গিয়ে তিনি আশীর্বাদ করবেন। এই কথাটা আমাদের স্মরণ রাখতে হবে সবার জন্য, সকলেই আমাদের ভাই বোন। আরেকটা জিনিস দেখছেন, আমরা যখন শাসক দেখা হয়, সুবিজয় বাবু অনেক সময় মুখে আসে না, একদিন সুবিজয় বাবু মুখে আসে না, আমি পয়সা রাখ নাই রে সুবিজয় বলতে, সুবিজয় বলবেন, তাতে আপনার আমার সঙ্গে সম্পর্ক থাকে, গুরুদেবের সঙ্গে সম্পর্ক, পায়ে হাত দিয়ে প্রয়োগ করার প্রয়োজন হয় না। আর আরম্ভ আজকাল আমি দেখি রায়গাড়িতে মাতৃসঙ্গ বিয়ে বাড়ি না জন্মদিন বোঝা যায় না, সেখানে তাদের নিয়ে ব্যস্ত। ঠাকুর যেমন ঘরে আসবে, আমরা যে চিন্তা করবো, বুঝতে পারবো কিভাবে আমরা সেটা অনুভব করবো, উপলব্ধি করবো, সেই ভাবটা আমাদের থাকে না। ও ফুল দেবে, ও জল দেবে, কেন সেদিন তো নিমন্ত্রণ করার দরকার নেই। নিমন্ত্রণ করবো সেদিন বাড়ির ছেলে মেয়ের জন্ম দিতেছে, বিবাহবার্ষিক করতেছেন, বিয়ে করতে দিতেছেন, শেষের সময় নিমন্ত্রণ করেন, তখন করবে না, তখন নিজের দেখবে কার পয়সা আছে, কি প্রেজেন্টেশনটা ভালো দেবে। এইটা আমার কাজ না, আমাদের কাজ খাওয়াই দিই হয়, সবাই করতে পারবো, সেটা করতে পারি, কিন্তু মাতৃর সঙ্গে মনে করবো না। তার কারণ কি বুঝতে বলছে সকলের ঘরে যাবে। সকলে যদি এখন দেখেন এমন একটা সময় করতে দুঃসময়, সাবু দিয়ে আমরা করবো, সাবু লাগবে, কলা লাগবে, নারকেল লাগবে, এসব লাগবে, এতগুলো সবার সম্ভব না। যেটুকু হবে আমরা সেটুকু দিয়ে কাজ করবো। বুঝতে শশা বাতাসা করো, তিনি জানতেন যে এবার 2 দিন আমাদের আসবে, শশা বাতাসার দাম কিন্তু কম না,
শশা মানুষের দাম কিন্তু কম, কিন্তু অন্য জিনিসের তুলনায় কম আছে। সেই আমরা করতে পারি ঠাকুরের। আবার দেখো ঠাকুরের যে নিয়ম কানুন উৎসবই করে, কিন্তু উৎসবে খিচুড়ি করে দেখবেন, কিন্তু পোলাও মনটাও করে না। কেন করে না? তার সবার সব সন্তান তার সমান, সবাই সমানভাবে করে। খিচুড়ি দিয়ে ফুরে যাবে, আর তারা খিচুড়ি করবে, সবাই তাই করবে। আগে পোলাও মাংস, পোলাও, তারপর নিশ্চিত সব জিনিস করলাম, পনির টনির করলাম, এক পাতে দিলাম, বাস পরের পথে আর কেউ পায় না। গুরুদেবের বিষয় ছিল না, সেই জন্যই তার খিচুড়ি। তা এই জন্যই তাই বলছেন আরম্ভ হৃদয় সঙ্গ, কারণ সঙ্গ যেন বছরে একবার হয় তার বাড়িতে। তাই মেয়েরা আসবে, তারা বলবে মা কবে আবার আবার বাতাসা করবে, আর তারা নাচবে গানবে, তারা কিন্তু শিখে বলছে ছোটবেলা থেকেই তোমরা এটা শিখাবা। আরো তিনি বলছেন যে পেঁয়াজ রসুন খাবে না। তারা আমরা ব্যাখ্যা করি কেন খাবে না, কেন খাবে না, কেন খাবে তিনি বলছেন যে তোমরা মুরগির মাংস পেঁয়াজ রসুন খাবে না। তোমরা ছেলেরা বাড়ি হয় ঘরে আনলে তোমরা শরীরে ফেলে দেবে, 3 দিন যদি ফেলতে পারো তাহলে তারা আসবে না। শোনো, আত্মায় চাইলে যদি না খায় তাইলে আত্মবিশ্বাস দেয়। তাহলে নিজের বুকে হাত দিয়ে বলছে এরকম পয়লা ফাল ফেলে করে এইসব জায়গায় দাঁড়িয়ে বলছে আর জন্য আমি দেয় তোমরা খাবি না। কিন্তু আমরা দেখি অনেকের বাড়িতে পেঁয়াজ রসুন ছাড়া হয় নাই, বলে ছোটো মোটো করে খাওয়াই, কিন্তু ছোটবেলা থেকে শিখাবে। তাই কেন বুঝতে পারেন করেন, কিন্তু হাঁস খাইতে পারেন করেন নাই, পাখা খাইতে পারেন করেন নাই, এসব তো খায়। কবুতর খাইতে পারেন করেন, মুরগি মাংস কি খাইতে পারেন করেন কেন? নিশ্চয়ই তার মধ্যে অন্তর্নিহিত কোনো অপরাধ থাকে, অসুবিধা আছে, অসুস্থতা রোগ আছে, তার জন্য তার সন্তান সংস্কৃতিতে বার করেছে। মা বাবা করে তার সন্তানদের রক্ষা করার জন্য কীভাবে যত্ন করে রাখবে, কী ওষুধটা খাওয়াইলে ভালো থাকবে, এসব পারে। আর তিনি আমাদের সকলের দিতে, তিনি সব জানেন হবে, তাই তিনি আমাদের কোনো রকম অসুবিধা না হয়, কোনো রোগাক্রান্ত না হই, তার জন্য তিনি বলছেন। কিন্তু আমাদের মায়েরা কিন্তু এই করে। আমি একটা কথা বলছি, আপনারা হয়তো অসন্তুষ্ট হবে। আমি বলছি যাদের বাড়ি পেঁয়াজ রসুন হয়, ছাড়ে নাই যারা, সে বাড়ি যদি মাছের সঙ্গে হয়, আমরা যাবো, আমরা তার মঙ্গল প্রার্থনা করে আসবো, কিন্তু আগে জল স্পর্শ করবে না। সকলের জন্য সেই জিনিসের জন্য থাকে, কারণ গুরুদেব যেখানে পোশাক গ্রহণ করে নেয়, বারণ করছেন, সেই জিনিস যদি আমরা করি তাহলে আমাদের মঙ্গল নেই, আমাদের অমঙ্গল। আমরা কেন সেটা খাবো? আমরা যাবো মাঝখান পরবর্তী ডাকে সেখানে করলে আমরা সেদিকে বেরিয়ে যাবো, তারপরে জল স্পর্শ করবো না। এই কথাটা আমার খুব মনে হয়, আপনাদেরও বলছি। এবার একটা জিনিস জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। যে গুরুদেব মায়েদের প্রতিষ্ঠান করবার জন্য 2টো সভা করেছিলেন, কয়েক মাসের ব্যবধানে 2টো সভা করেছিলেন। এবং দ্বিতীয় সভার পরে গজেন্দ্রী বিভাবতী সরকার, তার স্বামীর নামে সবাই তাকে গজেন্দ্রী বলে চিনতেন, গজেন্দ্রী প্রশ্ন করেছিলেন যে গুরুদেব দাদা ভলিউমটা একটু বাড়ানো গেছে, ভলিউম বেড়েছে একটু, হ্যাঁ লাস্ট লাইন থেকে শুনুন, ভলিউম বেড়েছে, আচ্ছা ঠিক আছে। উনি গুরুদেবের কাছে বলেছিলেন যে গুরুদেব খুশি আর আমি তো আছি, খুশি দিয়ে আমি তো আছি। তখন গুরুদেব উত্তরে কি বলেছিলেন সেটা বলেন। দুজন বললেন কিন্তু মা দুজনে তো হবে না, আর লোক চাই অন্তত 12 জন। তার কারণ যারা, তাদের কোনো পিছনে টান থাকবে না, আর্থিক সচ্ছলতা থাকবে, প্রথম অসুবিধা হবে, তারপরে আর হবে না, সেই মতো মায়েদের চাই। সেই জন্যই বলছি। আর আজকে আমাদের যে সভা, আচ্ছা এই সভা পুজো মায়েদের চিন্তার জন্য করেছেন শিল্পকেন্দ্র। আরেকটা প্রশ্ন, এই যে পুরোটা বললে পিছু টানি, মানে হ্যাঁ, যাদের পিছু টান নেই কিন্তু তারা উপার্জন করেন, এমন মায়েরা কেন প্রতিষ্ঠানে আসা দরকার সেটা একটু বলো, যে তাদের উপার্জন করা মায়েদের কেন চেয়েছিলেন? তাদের কেউ ছিল, আচ্ছা, মাইকটা তারা কেউ, তাদের কেউ ছিল না উপার্জন করার, নিজেরা আসার মতন তাদের মনোভাব ছিল না, তাই তা আসে না। না, ব্যাপারটা হলো উপার্জনশীল মায়েদের চেয়েছেন, এই জন্য পিসির কাছে শুনে লেখা কারেকশন করে পিসিকে দিয়ে আমার স্বাক্ষর করানো আছে, সেই কারণে। সেটা হলো গুরুদেব বলেছিলেন যে প্রথম তারা উপার্জন করছেন এবং তাদের উপার্জন দিয়েই প্রতিষ্ঠানের প্রাথমিক খরচাগুলো চালিয়ে নিতে পারবে, চলতে হবে, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে, এই কথা গুরুদেব বলছেন। হ্যাঁ,
এবং প্রতিষ্ঠানের নিজস্ব উপায়ের ব্যবস্থা হয়ে গেলে আর তারপর অসুবিধা হবে না। এখন এই যে আসছে যে আমাদের একটা সভা, তাই ওখানে কথা বলি, হ্যাঁ হ্যাঁ আসছে যে সভা বুঝের মাতৃ বলছি আমি অফিসি আর একটা গুরু নদী হ্যাঁ, বলো। প্রশ্ন করি। যেদিন অমরদা, সবিতাদি, নমিতাদি আর তোমাকে কোনদিন ডাকলেন সেই দিনের ঘটনাটা বলবে। গান বলবো? ভাস্করকে একটু ক্যামেরাটা প্লেস করতে দাও ওইখানটা। সেটাকে বলবো, সেটাকে বলবো, এইখানটা প্লেস করতে দাও। এই সেটাকে বলবো। সেই ঘটনাটা আগে বলবো। হ্যাঁ সেটা বলছি, সেটা খুব একটা অমৃত যুগের কথাই। গুরুদেব চাইতেন মায়েদের একটা প্রতিষ্ঠান করার জন্য, সবসময় তার খুব একটা ইচ্ছা ছিল। একদিন আমরা যখন শিল্পকেন্দ্র করে বাড়ি যেতাম তখন গুরুদেবের সঙ্গে দেখা করে যেতাম। সবিতা দিন, নমিতা দিই এবং আমাকে বললেন কালকে সকালবেলা আসবা। সকালবেলা আসবে বলছে, তা আমরা সকালবেলা আসি, এসে দেখি তখন আমাদের আশ্রমের যে সামনেটা, যে জায়গাটা গুরুদেবের এই সে সামনে সমাধির সামনে যে জায়গাটা, ওটা গর্ত মতন ছিল আর কি, পরে ভর্তি হচ্ছে এখন। সেখানে দিকে না এই একটা গামলা আর একটা তোমার এই বসা, একটা চুল বসা। আমি বলি এইটা বসাচ্ছে কেন, বলে আসছি বেহালার লোকেরা পাদুটা জল দিতে আসবে সেজন্য। আচ্ছা তাইলে গুরুদেব তো আমাদের সেজন্য ডাকতেন। তো ভিতরে গিয়ে বসি, বসার পরে গুরুদেব একজন এসে মহারাজ আসছে, বললেন একান্তভাবে কথা বলবে, সেই জন্য আমরা একটু বাইরে বসলাম। উনি চলে যাওয়ার পরে আমাদের ডাকলেন, আমরা ঘরে ঢুকলাম, বললো মা সবিতা, নমিতা মাকে এবং অমরটাকে ভিতরে ডাকুন। ডাকার পরে আমরা গেলাম, সবিতা, নমিতা মাকে আর অমরকে ডাকো। গুরুদেব ভজন করে বসা, আমরা ডেকে নিয়ে গেলাম, আমরা তিনজনে গিয়ে বসলাম। অমরটাই গুরুদেবের সামনে বসলেন। গুরুদেব বললেন শোনো, তোমাদের কেন ডাকছি জানো? তো কেউ তো জানে না, চুপ করে আছে। তা অমরদা গুরুদেব বললেন আমি চাই মায়েদের জন্য নবদ্বীপের যে জায়গাটা, তখন নবদ্বীপ মাত্র জায়গা কেনা হয়েছে, আর একটুখানি এই সুবোধ থাকতো, সেই ঘরটা মাত্র করা হয়েছে। আমি চাই মায়েদের জন্য নবদ্বীপে একটা মায়েদের প্রতিষ্ঠান করতে। এই কথা গুরুদেব বললেন। তখন অমরদা বললেন সে তো ভালো কথা, ভালো কথা হবে। তো বললেন তোমরা আলোচনা করে করবা, কিন্তু সেই জিনিসটা আমাদের হয় নাই। আস্তে আস্তে গুরুদেব চলে গেলেন। তারপরে যে কাজ হলো, আশ্রমের মন্দির হইল, কিন্তু কথা তো ছুটে গেছে। তো গুরুদেব বলছেন মায়েদের একটা প্রতিষ্ঠান করতে হবে, সেই প্রতিষ্ঠান যাতে হয়। আমি আশা করি, আমার তো ইচ্ছাই, এবং আমরা যারা আছি সকলের ইচ্ছে থাকবে যে গুরুদেবের ইচ্ছে পূর্ণ হোক, এই প্রতিষ্ঠান হোক। সেই জন্য তারপরে তিনি কী করলেন, তার আগেই তিনি শিল্পকেন্দ্রের কথা, এই যে শিল্পকেন্দ্রের কথা বলছি, তোমার মেয়েতে বাবুয়ারিতে সম্মেলন হইল। সম্মেলন ফেলার পিছনে আসার সময় গুরুদেব হারাইকে বলে হারাই মায়েদের জন্য একটা প্রতিষ্ঠান করা দরকার, শিল্পকেন্দ্র করা দরকার, বলে করেন। তারপরে তুই থাকবা। এই ভাগবত ঘরে আমাদের সবাইকে ডাকলেন। ওই বাংলা এই আপনার সবিতা দি, নমিতা দি, তাদের পাড়ায় একজন দিদি ছিলেন, তাকে গুরুদেব সঙ্গীমা ডাকলেন। উনি, আমি, আমাদের গাঙ্গুলি পরিবারের সব দিদিরা সব আসছে। এই ভাগবত ঘরে গুরুদেব ডাকলেন সবাইকে, ডেকে বললেন আমি চাই মায়েদের একটা শিল্পকেন্দ্র করার জন্য মায়েরা তারা নিজেরা নিজেদের পায়ে দাঁড়ায় তারা নিজেদের কাজ করবে, তাদের খুব কষ্ট, আর্থিক সচ্ছলতা তাদের ফিরে আসবে। আমি চাই সেই প্রতিষ্ঠান করবে। উনার নিজের ইচ্ছা, নিজের প্রতিষ্ঠান নিজের উদ্ভাবন করছেন। আমরা কেউ কিন্তু যাইনি, জানিও না। তখনই আমাদের সব দায়িত্বে গুরুদেব বললেন এটা প্রতিষ্ঠান করতে হবে শিল্পকেন্দ্র। আজকে যে শিল্পকেন্দ্র, সেই গুরুদেবের ইচ্ছায়, গুরুদেবের করুণায় এই শিল্পকেন্দ্র। সেই 30শে বৈশাখ এইখানে এই যে ঘরটা, পিছনে ঘরটা দেখেন, ওখানে 4 দিন ঘুমাইতেন। ওই ঘরে গুরুদেব সকাল 7:30 8টার সময় আসলেন আমাদের শম্ভুদার বাবা শান্তিদাকে নিয়ে। শান্তিদাকে নিয়ে ঢুকলেন, ঢুকে ওই শিল্পকেন্দ্র প্রতিষ্ঠা করলেন। বললেন তোমরা কখনো একজন সবাই মন রাখে কাজ করবে আর কি। এই প্রতিষ্ঠান একদিন বড় হবে, দুস্থ মায়েরা পথ পাবে। আর সবসময় দিনের উপরে তার খুব এই দরদ ছিল, দিনের দরদ তিনি 3 দিনের উপর দরদ ছিল। কী করে তারা অন্ন কষ্ট না পায়, তারা কী করে তাদের সেই জিনিসটা হয়, সেই চিন্তা তার সবসময় ছিল আর কি। যার জন্য আপনারা জানবেন, শুনবেন, যখন বাংলাদেশ ভাগ হলো তখন গুরুদেব আসছেন,
রানাঘাট প্রস্তাবটা নিজে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন মাঝে কি কষ্ট কিরকম হবে তাদের এই চ্যাম্পে বাস করতে পারবে সঙ্গে কথা বলা চলা এইসব তিনি করছেন। আর তারপরে আমাদের এই শিল্পকেন্দ্রে তিনি নিজে উপস্থিত থেকে এই প্রতিষ্ঠান করছেন। আমরা আজকে সেই প্রতিষ্ঠানের যাতে উন্নতি হয় বড় হয় তার জন্য তিনি একটা বললাম না দুটো আমাদের ডাকলে আমাদের বললাম বসলাম তখন তিনি বললেন যে তোমাদের এই জন্য ডাকছি এটা করার জন্য। তখন বলা হলো যে তাইলে এই মন্দিরটা হবে এটার মা বিমানের নামে হবে, এই যে মাতৃস্বামীর যে প্রতিষ্ঠানটা হবে সেটা মা বিমানের বুঝে খুশি বলে হ্যাঁ হ্যাঁ তার নামই হবে। সেই জন্য আমাদের শিল্পকেন্দ্রের নাম আছে নেপা। শিল্পকেন্দ্রে যখন রেজিস্ট্রেশন হচ্ছে তখন আমাদের নাম রাখা হলো মা বিমলা মাতৃমঙ্গল সেবা প্রতিষ্ঠান। এইটা রাখা হলো সেই প্রতিষ্ঠান উপলক্ষে আমাদের এখন একটা প্রতিষ্ঠানের জায়গায় যাতে বড় হয়, সবাই কাজ করতে পারে, আর্থিক সাহায্য করতে পারে। এখন এই সাধারণ কাজের মধ্যে আমাদের যারা কাজ করেন সেই মায়েরা সেই যতটুকুন পারেন যে যখন আছেন তাকে সেই ততটুকুন দেখে যায় যতটুকু সম্ভব। কেউ পড়াশোনা করতে পারছে না, কারো মেয়ে বিয়ে হচ্ছে না, আমাদের শিল্পকেন্দ্র কিন্তু প্রায় শিল্পী সহযোগিতা করার চেষ্টা করি ঠাকুরের করবেন। তো এটা যাতে স্থায়ী হয় এবং বড় হয়, আমরা সবাই যারা মায়েরা আছি নিশ্চয়ই আমরা চেষ্টা করে আর পারবো। হ্যাঁ আমরা নিশ্চয়ই পারবো। এই উপলক্ষে দুর্বল করে নেয় মায়েদের সকলের সহযোগিতায় একটা জমি কেনা হয়েছে সোনারপুরের অঞ্চলে। সব জায়গাতে বেশি না পাইলে অসুবিধা হয়, আপনারা যাবেন দেখবেন আনন্দ পাবেন এবং আপনাদের সকলের সহযোগিতায় গুরুদেবের ইচ্ছা পূর্ণ করেন। হাত জোর করে আপনাদের কাছে প্রার্থনা করছি, ভিক্ষা চাইছি, সবাই এগিয়ে আসেন ঠাকুরের ইচ্ছা পূর্ণ করার জন্য। উনি বলছেন এখানে যখন সেলাই করতেছেন নদী দিদি বলছেন শোনো তোমরা ন্যায্য মূল্য নেওয়া কিন্তু কাটবি না, ন্যায্য মূল্য নেওয়া কিন্তু দৃষ্টি করবা, যদি না নাও চাইলাম দেবো না, ন্যায্য মূল্য নেবা। হ্যাঁ সেলাই করিয়ে যে পয়সা দরকার আমরা যেমন আনি মজুরি নেই, সেই মজুরি যেমন ঠিক করতে দেবা, তাহলে আমি মনে করতে দেবো না। আর যত মায়েরা আসছে আমার কাছে বলতে তোমার শিল্পকেন্দ্রে যাওয়া মায়েরা আছে ওইখানে তোমরা জিনিস কিনবা, যদি না কেন বাইরের থেকে কেন রসুদটা করতে পারছি তাইলে আমি কিন্তু বলবো তার যদি ছিঁড়ে যাবে। শিল্পকেন্দ্রে জিনিস তোমরা কিনবে কিনে ব্যবহার করবা। এইসব লোক তো নাই এখন ওই সেই দাঁড়াবাদি সবার পাঠিয়ে বুঝতে পারছে এইসব সারা যদি বাইরে থেকে কেন ছিঁড়ে যাবে। মজা করে হাসতে হাসতে বলেছিলেন আমি কিন্তু অভিশাপ্ত বলছি। এবং আশ্চর্য বিষয় যারা শিল্পকেন্দ্র থেকে সায়া কিনে তারা বলেন যে বারবার কিনতে বলো, ছেড়েই না তো নতুন সায়া কি কিনবো। সত্যি কিনা যারা ইউজ করেন তারা বলেন সায়া ছেড়তে চায় না। বলছে এইখানে তোমরা বানাও সিঁদুর বানাবা, আলতা বানাবা, তোমরা কি বলে এই বড়ি বানাবা, যারা কিরকম বিক্রি হয় সবাই মায়েরা সব মায়েরা দুষ্ট মায়েরা পরে পাবে। তার দরিদ্রের পরে এত অনেক করুণ বৃষ্টি ছিল সে কথা বলা হতো না। সেবাইতে বলছি আমি এবার সেবার ভাব নিয়ে আসি, সেবাইটা বলতে ছিল আর কি। আর বলতো শুধু না মুখের কথা না কাজেও কিন্তু এই করছি। আমরা আপনাদের কাছে হাত জোর করে নিবেদন রাখছি। আজকে এইটাই আমাদের বড় উদ্দেশ্য, সবাইকে জানাবার জন্য ওই প্রতিষ্ঠানটা যাতে দাঁড়ায়। জায়গাটা কেনা হয়েছে এটা তো ধরা হয় না। কথা বলছো না না এখানে নমিতাদি সমিতাদি এই নমিতাদের বাড়ি খুশি বিশের বাড়ি কাছে কাছে একদম আমরা একই জায়গায় সঞ্জীব বসু রায়চৌধুরী দাদার বাড়িতে এই আশ্রম প্রতিষ্ঠা হওয়ার আগে সেই কাজের জন্য মিটিংও হয়েছে। সেই সঞ্জীব বসু রায়চৌধুরী দাদার স্ত্রী হলেন নমিতা বসু রায়চৌধুরী এবং তারই বউ সবিতা দি। এরা দুজন রোজ শিল্পকেন্দ্রে আসছেন, উঁচা লম্বা ফর্সা করে আপনারা দেখেছেন। তো ওনার মা খুব ভালো ছিলেন, ওনার মা খুব ভক্তিমতী ছিলেন, খুব ভালো ছিলেন, পরিবারটাই খুব ভালো ছিল কথা না। সেই জন্য সবাই কাছে নিবেদন করছি, আপনাদেরও মন আছে প্রাণ আছে ইচ্ছা আছে জানি, তবুও নিবেদন করছি যাতে করে এই প্রতিষ্ঠান দাঁড়ায়। এই আপনার এখানে জমি কেনা আছে,
এখন এই নীতি তো হবে না কিছু, জমিটা হবে, সেখানে একটা জায়গা হবে, দাঁড়াবে, তবে সেসব জায়গায় লোক আসবে। সবার কাছে সেই হাত জোরকে আমরা নিবেদন রাখছি। আচ্ছা, একটা প্রশ্ন। এই প্রতিষ্ঠানের জন্য আমরা সবার কাছে আমরা হাত জোরকে নিবেদন করছি, যাতে গুরুদেবের ইচ্ছে পূর্ণ হয়। প্রতিষ্ঠান আর আপনাকে এইখানে আমাদের একটা জিনিস আছে, মনে করবেন না যে এইখানে যারা সেলাই করে, যারা এখানে মেম্বার, তারা বাইরে আচরণ বিক্রি করে নিজেরা পড়ে, তা না কিন্তু আমরা সবাই এক। বাইরে যা বিক্রি হবে আমরা তাই কিনে নেই সেখানে কোনো দুই রকম নেই কিন্তু, এইভাবেই আমরা চলছি কিন্তু। আর যারা এখানে কাজ করেন তারা কিন্তু একটি পয়সাও নেয় না। যারা এইখানে শিশুগুলোর আছে তারা কিন্তু নেয় না, যারা পরিচালনা করে। হ্যাঁ হ্যাঁ এটা আমার কাছে হ্যাঁ, পয়সা দেওয়ার তারা একটি পয়সা কিন্তু নেয় না, নিজেদের যার থেকে খরচ করে নিজেরা দেখে কার কি দেওয়া হবে না হবে। এখন পর্যন্ত যতটুকু আয় হয়ে গেছে, যে যখন যেমনভাবে আসে তাকে সেভাবে চেষ্টা করা যায় তার সহযোগিতা করার জন্য। আমরা আপনাদের কাছে নিবেদন রাখছি, এখানে হলুদ লঙ্কা জিরা সবই বিক্রি হয়। আপনারা নিজেরা সব এলাকায় নীতি নৈতিক বিষয়গুলি প্রত্যেকেই প্রয়োজন লাগে, এগুলো যদি আপনার নিয়ে কাছাকাছি সঙ্গে মঙ্গে দেন তাহলে আপনাদের দুটো বসে থাকবে আর প্রতিষ্ঠানের উপকার হবে। আমরা নিবেদন রাখছি, আমি বলতে পারি না, আমার ভাষা নাই, ভাব নাই, কিছু নাই। সুতরাং আপনারা ক্ষমা করবেন আমার কথা। সকলে নিজের মনে করে, নিজের প্রতিষ্ঠান মনে করে, নিজের বাইরে যেমন তৈরি করবেন, নিজের বাড়িতে একটা জায়গা নিয়ে বাড়ি করবেন, এই মনে করবেন এটাও আপনাদের নিজের বাড়ি। সেই জিনিসটা যদি কীভাবে তৈরি হবে সকলে এগিয়ে আসবেন। সকলের কাছে আমরা এই ভিক্ষা চাইছি আপনাদের কাছে, আর সকলের কাছে এই ভিক্ষা সবার কাছে আমরা চাইছি। আপনারা নিবেদন করছি, আপনারা ফোন করে আপনারা এগিয়ে আসেন। এটা আজ আপনাদের শুধু আমরা কজন না, সকলের মাতৃ সঙ্গে বলে আমরা মাতৃসঙ্গে লোকের সঙ্গেই আলোচনা করবো। সবাইকে ডাকা হলো আরও ছড়াই দেবেন। 2000 সালে আমার নমিতা পিসি আর সবিতা পিসির সাথে যোগাযোগ হলো শিল্পকেন্দ্রে। আমার দাঁতের সমস্যার জন্য মাটন কিনতে এসেছিলাম। ওনারা অনুরোধ করলেন একটা ধূপ নিয়ে যাবো। আমি বললাম একটা নিয়ে যাচ্ছি, বাবার পছন্দ হলে বেশি নেবো। বাবার খুব পছন্দ হতে তখন একটা ওই শুধু গ্রিন চম্পা ধূপ পাওয়া যেত 3 আনা করে, ওটা আমরা বাটানগরে নিয়ে গিয়ে বাটানগরের উৎসবে বিক্রি করেছিলাম। তাতে ওনারা খুব খুশি হয়েছিলেন। 20 ডজন ধূপ নিয়ে গেছিলাম। এবার অল্প কিছু ফেরত হয়েছে, পিসিদের কাছে হিসাবপত্র দিলাম। ওনারা 30শে বৈশাখ, ওটা তো বৈশাখের প্রথমে বাটায় উৎসব হয়, তারপর 30শে বৈশাখ আসতে বললেন, তারপরে বিশ্বকর্মা পুজোয় আসতে বললেন। এই বিদ্যুৎটা তৈরি হওয়ার পরে পরেই দুর্গাপুজোর ছুটি হলো, লক্ষ্মী পুজোর পর শিল্পকেন্দ্র খুলবে। নমিতা পিসি খুকিদের বাড়িতে, ওনার মেয়ে খুকিদের বাড়িতে ঠাকুরিয়া গেছে, পুজো করে এসে বলছে, খুকি আমার শরীরটা ভালো লাগছে না। খুকিদি ডাক্তারকে খবর দিয়েছে 10 মিনিট পিসি আনবে। এবং সেই সময় মানে যখন নমিতাদি প্রয়াত হলেন, আর সেই সময় তার আগে আগে সবিতা পিসি ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, হার্ট অ্যাটাক, মানে একসাথে 4 দিন ধরে ওরা চেপে ধরেছে। এবং এখানে আমি এসে মাদল কিনতে এসে দেখেছিলাম মীরা মাসিমা, মলিনা মাসিমা, শোভা মাসিমা আর সবিতা পিসি, নমিতা পিসি, এই 5 জন বৃদ্ধা। আর সবে মাত্র একজনকে ওরা নিয়েছেন পুতুল দিগুলো, সেই আরেক বৃদ্ধা। আর আমার বয়সী তখন একজনকে দেখেছিলাম লীলাদি, বিরাজমণিতার মেয়ে। সব বৃদ্ধাদের দেখে আমার মনে হচ্ছিল, বুঝলেন এনাদের এত বয়স হয়ে গেছে, আমি কি কোনোভাবে এনাদের কাজে লাগতে পারি, কোনো সাহায্য করতে পারি। মনে মনে গুরুদেবকে বলে গেছি। একটা জিনিস জানবেন, আপনি যদি ঐকান্তিক ভাবে যা চেয়েছেন গুরুদেবের কাছে পেয়েছেন তো, আপনারা সাক্ষী সবাই। হ্যাঁ, আমি চেয়েছিলাম সঙ্গে কাজ করতে, ঐকান্তিক ভাবে চেয়েছিলাম। আর ওনাদের দেখে আমার ভীষণ কষ্ট হয়েছিল, বয়স্ক মানুষদের দেখে আমার মনে হচ্ছিল যে আমি কি কোনো কাজে লাগতে পারি। ঐকান্তিক ভাবে গুরুদেবকে ওটা বলে গেছিলাম, এবং গুরুদেব আজকে আমাকে এখানে এনে ফেলেছে। আপনারা যদি চান ঐকান্তিক ভাবে যে ঠাকুর আমাকে কাজে লাগাও, উনি ঠিক কাজে লাগাবেন। এবং সবসময় যে এই 11-2 দুর্গাপ্রসন্ন পরমহংস এই ঠিকানাটায় বসে বসেই আপনাকে কাজ করতে হবে তা না। আপনার এলাকায় কাজ করুন, শিল্পকেন্দ্রের জিনিস নিয়ে গিয়ে চেনাশোনাদের মধ্যে বিক্রি করুন। এটা খাঁটি জিনিস, আমি ব্যবহার করি, নিজে ব্যবহার করে তারপরে আমাকে বলুন ব্যবহার করুন।
নিজে না করে ওনাকে বলা যায় না। এইগুলো করে এগোতে পারেন। এবং তখন থেকে যখন প্রথম আমরা কুপন ছাপি না, আমি পিসিকে বলছিলাম যে ওই যে দিনের গরদি আমরা বলি, আটাকার কুপনও ছাপতে চেয়েছিলাম, পিসি রাজি হয়নি, না 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 1 টাকা সবাই দিতে পারবে। তারপরে সেই 1 টাকার কুপন বন্ধ হয়ে গুরুগণেরাই বলেছেন না না এবার শুধু 2 টাকা কর, 1 টাকা করার দরকার নেই। 10 টাকা তো করাই হবে না এরকম ভাবা হয়েছিল, তারপর 10 টাকারও করা হবে। 2009 ইংরেজি 2009 হ্যাঁ কুপনের উদ্যোক্তা অমরদার সাথে, হ্যাঁ বর্দা তো এই সেবায়তনের সময় কুপন করে দেখিয়ে দিয়েছেন এই পথটা। এবং অদ্ভুত একটা ঘটনা আপনাদের বলছি, সরস্বতী পূজার সময় ওখানকার রাধাবল্লভ দত্তমণি ছিলেন অদ্ভুত। রাধাবল্লভদার আমাদের যখন ঘটনাটা বলছেন, আমরা পাইপাড়া উৎসবে গেছি, উনি বলছেন সরস্বতী পূজার দিন গুরুদেব ওনার কাছে এসেছেন এবং বলছেন যে যে ভক্ত সম্মেলন হয় সেখানে সব যদি 2500 লোক আসে, 2500 লোক যদি 5 টাকা করে দেয় তাহলে কত টাকা হয়, শিল্পকেন্দ্রে কত হবে। এবং আপনাদের বলছি রাধাবল্লভদা একজন জন্মান্ধ মানুষ, তিনি শিল্পকেন্দ্র থেকে জিনিস নিয়ে গিয়ে হ্যাঁ বিক্রি করা শুরু করলেন। খুব করছি। কিন্তু একজন ভালো ব্যবসায়ী ছিলেন, তিনি এটা শুরু করলেন। দীপালি সাহার গান আপনারা শুনেছেন, দীপালি কাকিমার কণ্ঠে অনেকবার গান শুনেছেন, মনে আছে আপনারা? রামপ্রসাদ জেঠু যখন গান করতেন ওই সময়টা দীপালি কাকিমার গলায় এই যে পূজার গানটা, কি দিয়ে বুঝিয়ে তুই শুভ তোমার, আমরা অনেকবার শুনেছি। তার স্বামী তিনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তিনি বলেছিলেন এখন তো রিটায়ার হয়েছি, আমার আর প্রেস্টিজ কিসের, আমি ছাতা মাথায় দিয়া শিল্পকেন্দ্রের জিনিস নিয়ে বিক্রি করুন। সল্টলেকের মতো জায়গায় উনি শিল্পকেন্দ্রের জিনিস নিয়ে বিক্রি করবেন, ভাবুন এগুলো শিখতে হয়। হাবড়া ওখানে বাণীপুর আছে না, বাণীপুরের গড়েদি উৎসবে বিক্রি করার পরে কিছু জিনিস উদ্বৃত্ত হয়েছে, আশ্রমে নিয়ে আসছেন, উনি ট্রেনে মাজন বিক্রি করতে শুরু করলেন, ধূপ বিক্রি করতে শুরু করলেন। উনি বলেন এবার ট্রেনেই তো কত বিক্রি হয়ে গেল। এই সাহসটা আমাদের রাখতে হবে। আমাদের বর্দা অত্যন্ত উচ্চস্থানের সাধক ছিলেন, তার ক্ষমতা ছিল কিরকম, ঘরের দরজা বন্ধ, বর্দা বাইরে চলে গেছে। এটা সাক্ষী ছিলেন মলয় ব্যানার্জি। বর্দা বলে যে বইটা আপনারা মন দিয়ে পড়বেন, ওর মধ্যে ঘটনা লেখা আছে। সেই তিনি কালীঘাটে শ্মশানে চিত্তরঞ্জনের সমাধি ওখানে গীতা পাঠ করে উপার্জন করেছেন আশ্রমের জন্য। সিগারেটের কৌটোকে বক্স বানিয়ে ট্রামে বাসে ভিক্ষা করেছেন, বাসে ওইটার মধ্যে বলো না, এবং বলো না ট্রাম বাস দুটোই সমান ভিক্ষা করেছেন। শেষ বেলায় বাজারে গিয়ে মানে খুঁতলা সবজিগুলো কম দামে কিনে এনেছেন। আমাদের না এইগুলো শুধু বললে হবে না, নিজের জীবনে করতে হবে, নিজের জীবনে করতে হবে। 1 পিস মাছ কম খাবো সকালে, সেই টাকাটা দেব, এরকম বলো তো দেয়া যায়। আপনি আপনার ছেলেকে কি করবেন, না না আমি খেয়ে নিয়েছি তুই খা খোকা বলে দিয়ে দেবেন না 1 পিস মাছ। ঠিক সেই ভালোবাসাটা গুরুদেবের প্রতিষ্ঠান মানে আমার সন্তান, এই ভালোবেসে এটার জন্য করা যায়। টাকা বাঁচিয়ে করুন, বিলাসিতা করে আপনাকে দেখাবার জন্য একেবারে দিলাম তা নয়। এইভাবে আমাদের সবার চেষ্টায় একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে। হ্যাঁ এবং আমরা যেমন করে এই বন্যা ত্রাণের জন্য আপনারা অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, তারা একটু হাত তুলবেন। আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছিলাম, অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন কয়েকজন, হাত তুলেছেন ওনারা। ওই যে করোনার জন্য স্বাস্থ্য দপ্তর না অনেকেই করেছেন এটা, ঠিক তেমনি করে। আর আমরা একটা কথা বলে রাখি, বহু এলাকার কিন্তু আপনারা রসিদ নেন, হ্যাঁ সেগুলোকে আমরা রসিদগুলো ছিঁড়ে ছিঁড়ে এক জায়গায় করে রেখেছি। আপনারা পরে কোনো একদিন এসে বা যখন নামে আসবেন এসে রসিদগুলো নিয়ে যাবেন। আচ্ছা, দ্বিতীয় কথা, আমরা এরকম ভাবে আমাদের কর্পাস ফান্ডের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনাদের কাছে দিয়ে দিতে পারি। বনানীদি আছেন এখানে, থাকলে ভালো হতো। আমরা সেই অ্যাকাউন্ট নাম্বার যদি আপনাদের দিয়ে দিই তাহলে আপনারা অর্থ সংগ্রহ করে সংঘের মাধ্যমে কালেকশন করে কারণ না কারণ অ্যাকাউন্টের মাধ্যমে ওটা পাঠাবেন। কিন্তু সেখানে
ন্যারেশনে লিখে দেবেন যে অমুক মাতৃসংঘ, মনে থাকবে তো? কেননা ব্যক্তিগত দেওয়ানোটা হয়েছে না, ওটা মাতৃসংঘে হচ্ছে। আর যারা ব্যক্তিগত দেবেন তারা নিজের নামটা লিখে দেবেন যে আমি এই উদ্দেশ্যে দিচ্ছি। যত চেকে ডোনেশন দেবেন তত আমাদের সুবিধা হবে, সরকারি আইন অনুসারে যত কম ক্যাশ নেব তত ভালো। 2000 হলেই চেক দিলে ভালো হয়, 2000 টাকার কম ক্যাশ দিতে পারবে, এটা মনে রাখবেন। আর ওই অ্যাকাউন্ট নাম্বারটা জানিয়ে দেবো। আচ্ছা, এবার ওনাদের কাছে একটা নিবেদন রাখি আমরা। হ্যাঁ, আমরা এই যে প্রতিষ্ঠান আমাদের হবে, হ্যাঁ, সকলের সহযোগিতা আপনারা সবাই আমাদের হ্যাঁ, জানাবেন। সেইটার জন্যই তো বলছি অ্যাকাউন্ট নাম্বার আপনাদের সকলের কাছে আমরা প্রার্থনা করি। আমরা খুব শীঘ্রই পাঁচিল তোলার কাজটা শুরু করবো। পাঁচিল তুলতে হবে, আর আপনারা ওই দিকের ঘরটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। ওই যে আমাদের নগরের পরে যে ঘরগুলো দেখেছেন, ওগুলো কিন্তু দেখবেন পাঁচিলের সাথে ঘর বানিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, আমরা এরকম টেম্পোরারি স্ট্রাকচার করা যাবে। পার্মানেন্ট বড় স্ট্রাকচার করতে গেলেই পারমিশন নেওয়া অনেক ব্যাপার থাকে, হ্যাঁ, কিন্তু আমরা ছোটখাটো কাঁচা কাঁচা ঘর এবং এরকম শেড দিয়ে আমরা করতে পারি। এইভাবে আমরা কাজ শুরু করবো। কাজটা কি হবে? শিক্ষা, চিকিৎসা। গুরুদেব যেখানে যেখানে গেছেন, রিফিউজি কলোনিতেও গেছেন, আগে দেখবেন উনি স্কুল বানাতে বলেছেন। বর্তমানে মাটির দেওয়া আশ্রমে কিন্তু উনি স্কুল করেছেন, দেখেছেন তো? বর্তমানে গেছেন তো আপনারা? হাবড়া বাংলাতে স্কুল করেছেন। সবার আগে আমাদের যেটা দরকার, আমরা ইচ্ছা আছে ভবিষ্যতে বড় করে মায়েদের একটা শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেনিং ইনস্টিটিউট করা এবং একটা থাকার জায়গা দরকার। মায়েদের একটা সাধন ভজন করা, এবং সেই সাধন ভজনটা কিছু লোক আছে যারা কাজে ফাঁকি মেরে মালা নিয়ে বসে থাকে, তাকে যাই বলা হয় কাজ করতে, এই তুমি রান্নাঘরে গেলে না, সে বলে কি মালায় আছে। আবার তাকে বলা হয় বাসনগুলো মাজতে হবে, সে বলে মালায় আছে। তো ওইরকম মালায় আছি লোকেদের জন্য সেই প্রতিষ্ঠান হবে না। গুরুদেব বলেছেন আমার সঙ্গে কর্মের উপরে থাকিতে হইবে। আপনারা বলেছেন বাণীতে আমার সঙ্গে কর্মের উপরে থাকিতে হইবে। আমাদের এখানে পাতা ফেলা, ঝাড় দেওয়া, রান্না করা, পরিবেশন করা, বাসন মাজা থেকে শুরু করে যত রকম পরিশ্রম আছে, সেই এটা শ্রমের জায়গা, শ্রমটাই এখানে সাধনা। আমরা সেই সাধন ভজন করবো। তাছাড়া জল ধ্যান এটাও দরকার, সবেরই ব্যবস্থা হবে সেখানে। কিন্তু আপনাদের একদম দুহাত তুলে একবার শ্রীগুরুদেবের সহযোগিতা করার জন্য বলুন তো। আমরা আপনাদের কাছে যে নিবেদন করলাম, আমরা সহযোগিতা করতে সবাই, আমাদের আপনার কাছে সবাই সবাই তার জমিটা পড়ে আছেন, আপনার এগিয়ে আসলে একটা হাত দেওয়া হবে। সুতরাং আপনাদের কাছে নিবেদন রাখছি, আপনারা এর মধ্যে সহযোগিতা করছেন তো সবাই? সকলে আমাদের হাতটা হাত করতে চাই, সর্বোচ্চ কিনা সকলে সকলে, কারণ এই জিনিসটা আমাদের একার নয়, গুরুদেবের জিনিস, গুরুদেবের ইচ্ছা, এটা সকলে আশাপূর্ণ হবে, ভালো লাগবে। আমরা সকলে একসাথে হাত তুলতে দেখা যায়, সকলেই ঠাকুরের এই কাজের সহযোগিতা করছেন, গুরুদেবের ইচ্ছা পূর্ণ করবেন। সকলের কাছে আমরা আনন্দ দিতে চাইছি। কেমন হচ্ছে আপনাদের পোশাক সম্বন্ধে সচেতন হন। বিশেষ করে আশ্রমে আসা, মাতৃর সঙ্গে যাওয়া, নামে আসা, অর্ধেক পিঠ বের করা, এরকম ব্লাউজ যেন না দেখা যায়, এবং দড়ি বাঁধা কোনো ব্লাউজ যেন না দেখা যায়। আরেকটি হচ্ছে সেলফি তোলা। আশ্রমে এসে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তোলা বন্ধ করুন। যে যখন যেখানে দেখবে সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেবেন যে আশ্রমের ভেতরে সেলফি তোলা যাবে না, বাইরে বাইরে বেরোয়। উপেন মাস্টারমশাই একটা গান লিখেছিলেন, এইটা কর্মীদের নিষ্কাম হওয়ার গান বলতে পারেন। ওনাকে সাবধান করে একটা চিঠি লিখেছিলেন, আপনারা সবাই কর্মী তো, আপনাদের শোনাচ্ছি। চিঠি লিখেছিলেন যে এখন তুমি তোমার পরিবারের যাদের জন্য নিজের মনে মায়া রেখেছো, তোমার অন্তর্যামী তোমার এই অবস্থা দেখে হাসছেন। আপনারা শ্রীগুরু সংঘের কর্মী হয়েছেন, আপনারা যত মায়ায় থাকবেন
আপনাদের দেখে গুরুদেব হাসছেন, তো সেই মাস্টারমশাইয়ের গাওয়া একটা গান সবাই জানে, লহ মোর একটি প্রণাম। আমি এক লাইন গাইবো, তোমরাও এক লাইন গাইবে। লহ মোর একটি প্রণাম, তালি দাও। লহ মোর একটি প্রণাম, লহ মোর একটি প্রণাম। এইবার কামনা বাসনা দূর করে সব করো গো মোরে নিষ্কাম। কামনা বাসনা দূর করে সব, কামনা বাসনা দূর করে সব, কামনা বাসনা দূর করে সব করো গো মোরে নিষ্কাম। লহ মোর একটি প্রণাম।